নমস্কার, ফোর্থ পিলার উইথ দ্য পিপল আমাদের এই ফেসবুক পেজে আজকে লাইভ অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আমরা আজকে আলোচনা করব শিক্ষায় আধিপত্যবাদ নিয়ে। অনেকগুলো শিক্ষা আধিপত্যবাদের নজির আমাদের সামনে সম্প্রতিকালে রয়েছে। যেটা উপলক্ষ করে আমরা আলোচনা শুরু করছি সেটা হচ্ছে কলকাতা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স। সেখানে যে সার্কুলারটি জারি করা হয়েছিল তাতে বলা হয়েছিল 55% সমস্ত কমিউনিকেশনের 55% হিন্দিতে হতে হবে, হিন্দিতে চিঠি লিখলে হিন্দিতেই উত্তর দিতে হবে। এটা একটা কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ সায়েন্স এন্ড টেকনোলজি প্রতিষ্ঠান। সেখানে বিজ্ঞান, মৌলিক বিজ্ঞানের গবেষণা হয় প্রধানত। তাদের সমস্ত কমিউনিকেশন, অর্ধেকের বেশি কমিউনিকেশন হিন্দিতে হওয়া, এটা কতটা সম্ভব, কতটা বাঞ্ছনীয় এই প্রশ্ন উঠেছে। কর্তৃপক্ষ আরম্ভ করেছেন। তারপরে মূল বিষয়টা রয়েই গেছে যে এই ধরনের সার্কুলার, এই ধরনের ফরমান শিক্ষাক্ষেত্রে আমরা বারবার আসতে দেখছি। এটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আলোচনায় আজকে ইতিমধ্যেই রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সুকান্ত চৌধুরী। আমাদের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে কিছুক্ষণ পরে যোগ দিচ্ছেন আরেকজন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী পলাশ বরণ পাল। কিছুক্ষণের মধ্যে তিনি এসে পৌঁছবেন। স্যার, যেটা নিয়ে আমরা আলোচনা শুরু করছিলাম, যেটা আমি শুরুতে বললাম যে হিন্দির আধিপত্যবাদ, এরকম ভাবে অনেকেই বিষয়টাকে দেখেছেন। আইএসসিএস এর ঘটনা, কালটিভেশন অফ সায়েন্স এর ঘটনা, আপনি কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, এটা খুবই চিন্তার ব্যাপার। যত এরকম দৃষ্টান্ত দেখছি এবং প্রায় রোজই নতুন এক একটা নজির আমাদের সামনে উপস্থিত হচ্ছে, তার সবগুলো সংবাদ মাধ্যমেও ঢোকে না। এমনি মানে আমার কর্মক্ষেত্র শিক্ষা বলে অনেক কিছু এমনিও কানে আসে বা চোখের সামনেই দেখি যে উত্তরোত্তর যেন সারা দেশেই একটা ধারণা ছড়িয়ে পড়ছে যে লেখাপড়া একটা স্বতন্ত্র জিনিস, শিক্ষকরা একেবারে বিশুদ্ধ লেখাপড়া করবেন যেন সেটা করা সম্ভব, এবং তার আনুষঙ্গিক যা কিছু ব্যবস্থাপনা ইত্যাদি দরকার শিক্ষাক্ষেত্রে, সেগুলিতে তাদের কোনো কিছু বলার জোর থাকবে না, কোনো রকম তাদের একটা সক্রিয় ভূমিকা থাকবে না। সেখানে তাদের বলে দেওয়া হবে যে তোমরা এই করো, ওই করো। তারা ঠিক ক্লাসে গিয়ে কিছু পড়িয়ে আসবেন অথবা গবেষণাগারে গিয়ে তারা উইদিন কোর্স বিশুদ্ধ গবেষণা করে আসবেন। কিন্তু তার বাইরে যে বৃহত্তর যে প্রেক্ষিতে আমাদের লেখাপড়া, গবেষণা ইত্যাদি হয়, সেগুলো তারা যেন অগ্রাহ্য করে চলবে, সেই পুরো পটভূমিকাটা এঁকে দেবে অন্যমুখে। এখন ব্যাপারটা তো তা হয় না যে মানে শিক্ষা তো মানে শিক্ষাদান ব্যাপারটা বা গবেষণা, এগুলো তো সেই মানে ফুল কেটে আমি ফুলদানিতে সাজিয়ে রাখলাম তেমন ব্যাপার নয়। এ হচ্ছে মানে মাটির থেকে শেকড় গজিয়ে গাছ উঠছে, এবং সেই মাটিটা আমাদের সমাজের মাটি। এবং শিক্ষাদানের ক্ষেত্রে মানে ক্লাসরুম টিচিং এর ক্ষেত্রে আমি বলছি, যেখানে হয়তো মানে শিক্ষক ছাত্রের ভেতরে একটা পারস্পরিক সম্পর্ক আছে, কিন্তু মূলত মানে একটা একটা ছকের মধ্যে, একটা কাঠামোর ভেতরে শিক্ষক পড়াচ্ছে। সেই কাঠামোটাও কিন্তু তার সেটা মোটামুটি কিরকম হবে মৌলিকভাবে, সেটাতেও তো শিক্ষকদেরই সবচেয়ে বেশি তাদের এখানে অবদান থাকা উচিত। এবং তারপরে সেটা যে প্রত্যেক ক্লাসে, একটা ক্লাসের প্রত্যেক মুহূর্তে তাদের তো সেটা মানে খাপ খাইয়ে নিতে হয় ঠিক সেই বিশেষ পরিস্থিতির সঙ্গে। আমি যদি একই বিষয়ে পরপর 5 বছর 5 প্রস্তুত ছাত্রদের পড়ালাম, আমি ঠিক একভাবে পড়াতে পারবো না, আমার সেই পরিবর্তনটা হবে। অথচ উত্তরোত্তর আমরা দেখছি যে একেবারে সিলেবাস থেকে শুরু করে এখন ইউজিসি একটা সিলেবাসের কাঠামো বেঁধে দিয়েছেন, যেটা দেশ ভর্তি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে অনুসরণ করতে হয়। তারপরে কি পড়াবো সেটাও মানে কিছু মাত্রায় হয়েছে এবং উত্তরোত্তর আরো ভবিষ্যতে হবে বলে মনে হচ্ছে। সেটাও মানে একটা হয়তো কম্পিউটারে তোলা বা অন্য কোনো উপায়ে একটা মানে একটা নির্দিষ্ট ছকের ভেতরে ফেলা হবে শুধু নয়,
হয়তো একটা ভিডিও ক্যাসেটের মতো তৈরি হবে, সেটাই সকলে দেখবে। এবং এই আমাদের কোভিড মহামারীর ফলে যখন সামনাসামনি পড়ানো, প্লাস ঘরে বসে পড়ানো, এটার এমনিতে অবকাশ ছিল না, এখনো বহুলাংশে নেই, তখন অনিবার্যভাবেই এই বৈদ্যুতিন শিক্ষাদানের ব্যাপারটা আরো ছড়িয়েছে। এবং সেই জন্য এই যে প্যাকেজ করা একটা নির্দিষ্ট কাঠামোর ভেতরে একই জিনিস সকলকে বলা হচ্ছে, এই প্রবণতাটা বেড়েছে এবং মনে হয় ভবিষ্যতে বাড়বে। এখন আমি বৈদ্যুতিন শিক্ষাদানের বিরুদ্ধে কিছু বলছি না, কিন্তু বৈদ্যুতিন মাধ্যম শিক্ষাদানের একটা মস্ত সহায় হতে পারে, কিন্তু সেটা তো পরিচালনা করবেন শিক্ষক। এবং আর একটা কথা দু এক বাক্যে বলে আপাতত আমি থামছি, তারপরে পরে আবার ফিরে আসবো। এটা হচ্ছে যে যে শিক্ষার বা শিক্ষার্থীদের, ছাত্রদের যে মূল্যায়ন হচ্ছে, ইভ্যালুয়েশন, পরীক্ষা হোক বা অন্য যে কোনো উপায় হোক, সেটা উত্তরোত্তর একটা ছক বাঁধা একটা পদ্ধতিতে হচ্ছে, এবং প্রায় হচ্ছে এমন ভাবে যাতে উত্তরপত্রগুলো কম্পিউটারে সেগুলো দেখে নম্বর ফেলে দেওয়া যায়। অর্থাৎ পুরো জিনিসটার ভিতরে একটা যান্ত্রিকতা তো চলে আসছে, এবং ওই একটা আধিপত্য চলে আসছে, যে শিক্ষককে বলা হলো যে তুমি স্বাধীনভাবে বিচরণ করতে পারবে না, আমরা তোমাকে বলে দিচ্ছি এই তোমাকে করতে হবে, এই বাধা পথে চলতে হবে। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে ব্যক্তিগত মতামত প্রকাশে, এবং তৃতীয় একটা দিক হচ্ছে যে গবেষণার ক্ষেত্রে যে মনের মুক্তি, যেটা একেবারে অপরিহার্য, সেই এই মূল প্রশ্নটাই আমরা দিকে আমরা যাব শেষ পর্যন্ত, যে আমাদের যে উদার বহুত্ববাদী শিক্ষার যে পরম্পরা, লিবারেল প্লুরালিস্টিক এডুকেশনের যে আমাদের ট্র্যাডিশন, সেটা কোনোভাবে এখন চ্যালেঞ্জের মুখোমুখি কিনা। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন পদার্থবিদ, বিশিষ্ট পদার্থবিদ অধ্যাপক পলাশ বরণ পাল। স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে। আমরা আলোচনা শুরু করেছিলাম ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের এই সার্কুলারটা নিয়ে, যেখানে বলা হয়েছিল যে 55% সমস্ত কমিউনিকেশনের হিন্দিতে করতে হবে, হিন্দিতে সই করতে হবে, ফাইলের নাম শুরুতে হিন্দিতে লিখতে হবে ইত্যাদি। এটা তো আইএসিএস একটা মৌলিক গবেষণার প্রতিষ্ঠান, দেশের প্রাচীনতম মৌলিক বিজ্ঞান গবেষণার প্রতিষ্ঠান। আপনি একজন বিজ্ঞানের অধ্যাপক, বিজ্ঞানী হিসেবে বলুন যে এই হিন্দিতেই এই ধরনের কমিউনিকেশন করা, যদিও এইভাবে কি বিজ্ঞান গবেষণার পক্ষে এটা খুব খুব সহায়ক, খুব সম্ভব? এটা মানে ঠিক কি ওদেরকে বলা হয়েছিল তা তো আমি জানি না, তবে আমার মনে হয় এটা নিশ্চয়ই বলা হয়নি যে ওখানকার যারা গবেষক অধ্যাপক আছেন তারা তাদের যে গবেষণাপত্রগুলো লিখবেন সেগুলোরও 55% হিন্দিতে হতে হবে। কারণ সেটা যদি হয় তাহলে পুরো গবেষণার ব্যাপারটাই নষ্ট হয়ে যায়। মানে ওখানে যা নিয়ে গবেষণা হয়, মানে কেউ যদি বাংলা সাহিত্য নিয়ে গবেষণা করে তাহলে নিশ্চয়ই বাংলায় লিখবে, বা যদি হিন্দি সাহিত্য বা উত্তর ভারতের কোনো আঞ্চলিক মানে জনজাতি নিয়ে আলোচনা করে তাহলে সে হিন্দিতে লিখবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু মানে পদার্থবিদ্যা বা রসায়ন বা জীববিদ্যা এই জাতীয় যে সমস্ত বিজ্ঞান রয়েছে, যেগুলো মানে এর তো কোনো দেশ ভাগ নেই। মানে মানে আজকে আমাদের প্রধানমন্ত্রী যত খুশি আস্ফালন করতে পারেন অন্য রাষ্ট্রের বিরুদ্ধে, কিন্তু সে রাষ্ট্রে ইলেকট্রনের যা ধর্ম, আমাদের রাষ্ট্রেও ইলেকট্রনের সেই একই ধর্ম, এটা তাকে মেনে নিতেই হবে। মানে অবশ্য তিনি ধর্মের অন্য অর্থ জানেন, কাজে এটা হয়তো তাকে বোঝানো যাবে না। কিন্তু যাই হোক, এখন ব্যাপার হচ্ছে যে এই সমস্ত বিষয়ে মোটামুটি গত 30-40 বছরে বা হয়তো আর একটু বেশি সময় ধরেই মানে ইংরেজিটা একেবারেই গবেষণার ভাষা হয়ে গেছে। মানে 20 শতাব্দীর গোড়াতেও পদার্থবিদ্যাতে ফ্রান্স থেকে বা জার্মানি থেকে যে সমস্ত গবেষণা পত্রিকা বেরোতো, এখনও সেগুলো বেরোয়, কিন্তু সেগুলো পরিষ্কার লেখা থাকে প্রথমে যে গবেষণাপত্র পাঠালে ইংরেজিতে পাঠাতে হবে। হ্যাঁ, কাজে এইগুলো এখানে ইংরেজি সব হয়ে গেছে। এবং এটা থেকে অন্যরকম কিছু করা মানে হচ্ছে গবেষকদের বঞ্চিত করা। মানে এখন যদি আমি বলি যে না হিন্দিতে লিখতে হবে বা বাংলায় লিখতে হবে বা এমনকি ফরাসি ভাষায় লিখতে হবে, মানে তাহলেও ব্যাপারটা দাঁড়ায় এই যে তার মানে হচ্ছে যে গোটা
পৃথিবীর যে বিজ্ঞানী সমাজ তারা সেইটা দেখতে পাবেন না। সুতরাং এই তো গবেষণাটাকে খর্ব করা। কিন্তু আমার মনে হয় না যে এই মর্মে কোনো নোটিশ ওখানে এসেছিল। মানে বলি নোটিশটা কতগুলো বিষয় ছিল। একটা ছিল যে সমস্ত কমিউনিকেশনে 55% হিন্দিতে হতে হবে, সার্ভিস বুক যথাসম্ভব হিন্দিতে মেনটেন করতে হবে, সই করতে হবে সকলকে হিন্দিতে, বাঞ্ছনীয় সেটা। এই ধরনের কতগুলো বিষয় ছিল। এবং ফাইলের নাম প্রথমে হিন্দিতে লিখতে হবে, তারপরে তলায় ইংরেজিতে লিখতে হবে। এবং হিন্দি ভাষার যথেষ্ট প্রয়োগ হচ্ছে না, এটা চিন্তার কারণ আর কি। কেন্দ্রীয় সরকার আইসিএস এ হিন্দি ভাষার যথেষ্ট ব্যবহার হচ্ছে না। সেখানে আমি হচ্ছে দু একটা বাক্য জুড়ে দিচ্ছি। ওরা তো একটু সরগোল হওয়ার ফলে ওরা একটা ক্লারিফিকেশন একটা বার করেছেন। তাতে তারা অবশ্য স্পষ্ট বলছেন যে না, বিজ্ঞান চর্চাটা হিন্দি ভাষায় করতে হবে না, কিন্তু যা প্রশাসনিক যত কাজকর্ম সেইগুলিতে হিন্দি প্রাধান্য দিতে হবে। এখন তা নিয়ে প্রশ্ন উঠতে পারে যে ওই যেটা আমি প্রথমে বলেছিলাম যে বিশুদ্ধ জ্ঞান চর্চা এবং আমাদের ব্যবহারিক কাজকর্ম, এই দুটোর ভেতর ওই রকম একটা লাইন টেনে দুটো ভাগ করা যায় কিনা, আমি সে প্রসঙ্গে পরে ফিরে আসবো। পলাশ, তুমি বলো তোমার কথা। হ্যাঁ, এখন মানে এটা ঠিক যে এই রকম যে প্রশ্ন আসে সরকার থেকে, এটা কিন্তু নতুন নয়। মানে সরকার থেকে এরকম জিজ্ঞেস করে করে পাঠায় এই ধরনের যে সমস্ত গবেষণা প্রতিষ্ঠান আছে, এবং হয়তো অন্যান্য প্রতিষ্ঠানেও। তো আমাদের ওখানে ভাই হিন্দি কতটা চলছে, এবং হিন্দির জন্য একজন হিন্দি উপদেষ্টা বা হিন্দি বিশেষজ্ঞর একটা পদ থাকে। সেই পদে একজন ব্যক্তি থাকেন এবং তিনি হিন্দি বিষয়ে উপদেশ দেন। আমি যখন সাহা ইনস্টিটিউটে ছিলাম তখন দেখেছিলাম যে মানে প্রত্যেকদিন সকালবেলা ঢোকবার মুখে একটা ব্ল্যাকবোর্ডে একটা ইংরেজি শব্দ, তার হিন্দি অনুবাদ এবং তার বাংলা অনুবাদ লেখা হতো লোককে হিন্দি শেখানোর জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত মানে সেই বাংলা অনুবাদগুলো এত খারাপ ছিল যে সেই হিন্দি উপদেষ্টার সঙ্গে আমার বেশ কয়েকবার মানে প্রায় মারামারির পর্যায়ে চলে গেছে। আপনি তো হিন্দি জানেন, আপনি তো বাংলা জানেন না, বাংলাটা আপনি লিখছেন কেন? মানে আপনি যদি এখন ডিবেটের বাংলা যদি লেখেন বহস, হ দন্তস্ব দিয়ে বহস লিখলেই সেটা বাংলা হয়ে যায় না। হ্যাঁ, এখন কাজে এরকম হিন্দি উপদেষ্টা নিয়োগ করা হয়। এটা কিন্তু এই সরকারের ব্যাপার না, এটা তার বহুদিন আগের থেকে চলছে। হ্যাঁ, মানে আমি এই সরকারকে কি বলবো, মানে মানে ওদের সম্বন্ধে ভালো বলবার জন্য এই কথা বলছি না, কিন্তু এটা বহুদিনের পুরনো। এবং লোকে যা করে সেটা হচ্ছে মানে ইনস্টিটিউটে যখন এই কাগজটা আসে তখন লিখে দেয় যে হ্যাঁ হ্যাঁ আমরা 60% হিন্দিতে করছি, কোনো চিন্তা নেই বলে সেই কাগজ ফেরত পাঠিয়ে দেয়, এবং ওরা তাই দেখে সেই কাগজটা একটা জায়গায় ফাইলে রেখে দেয়। এটা হচ্ছে মানে চিরাচরিত, চিরও বলা নয়, হ্যাঁ মানে বাস্তবে এইটাই চলছে। এখন হয়তো ওখানে কাল্টিভেশনে হয়তো কেউ সেটা লেখেননি, হয়তো সত্যি কথা লিখে ফেলেছিলেন। এখন সত্যি কথা তো সবসময় বলা যায় না বা লেখা যায় না, কিন্তু সেগুলো তো আমাদের স্কুলে শেখানো হয় না। স্কুলে তো সে বর্ণ পরিচয় সদা সত্য কথা বলিবে মানে এই শিখিয়েই সবাই ধন্য মনে করে। সত্যি কথা সবসময় লেখা উচিত না, হয়তো কেউ লিখে ফেলেছিলেন, আমি জানি না ঠিক কি হয়েছে। তবে ওখান থেকে যা যা খবর পাই সেগুলো খুব মজার। যেমন আমার ওখানে বন্ধু বান্ধব তো আমার অনেক আছে, তো একজনের সঙ্গে কথা হচ্ছিল, সে বললো যে একটা নোটিশ বেরিয়েছে, একটা অফিস মেমোরান্ডাম OM, তাতে দুটি পয়েন্ট রয়েছে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে ওদের কাল্টিভেশনের ক্যাম্পাসের মধ্যে একটা মাঠ আছে। তা 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে এই মাঠটি সকলের জন্য খুলে দেওয়া হলো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আশা করি কেউ মাঠের ঘাসের উপরে পা দেবেন না। এখন এই যেখানকার নোটিশের অবস্থা, সেখানে ঠিক কি ঘটেছিল, কেন ঘটেছিল, আমার মনে হয় এসব যুক্তি দিয়ে এইসব করা খুব মুশকিল। কিন্তু আমরা একটু অন্য বিষয়ে যাই কি। হয়তো এটাকে আপনি যেটা বলছেন সেটা নিশ্চয়ই বাস্তবে সেভাবেই এতদিন ধরে এভাবেই দেখা হয়ে এসছে, এই ধরনের নির্দেশিকাকে, এই ধরনের ফরমানকে। এখন অনেকেই মনে হচ্ছে, আমাদেরও চেনাশোনা বলছে, এখন ব্যাপারটা একটু পরিবর্তন হয়েছে বলে মনে হচ্ছে। এখন ব্যাপারটাকে অন্যরকম সিরিয়াসলি নেওয়া হচ্ছে বলে অনেকে মনে হয়। সেইটা নিয়ে আমি একটু আলোচনা চাইবো। এবং তার সঙ্গে এইটা মূল প্রশ্নটা, হিন্দি কেন
আইএসসিএস প্রতিষ্ঠা হলো বাংলায়, বাঙালিরা করলেন। এখানে সব থেকে বিখ্যাত এখানকার গবেষক, তিনি তামিলনাড়ুর মানুষ, তিনি ভারত থেকে একমাত্র নোবেল পুরস্কার পাওয়া বিজ্ঞান। এখানে বাংলা নয়, তামিল নয়, হিন্দিটাই এখানে প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ, সব থেকে মানে ব্যবহারযোগ্য ভাষা বলে মনে করা হবে কেন? এই প্রশ্নটা আমি একটু তুলতে চাই। আপনি আগে বলুন, তারপরে আমি প্রফেসর সুকান্ত চৌধুরী। আমি আগে বলবো? হ্যাঁ বলুন। এখন দেখুন, দুটো প্রশ্ন আছে এর মধ্যে। একটা প্রশ্ন হচ্ছে যে ভারতের মতো বহুভাষিক দেশে আদৌ কি এরকম একটা ভাষাকে এতটা প্রাধান্য দেওয়া উচিত, এটা হচ্ছে একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যদি আমরা মেনে নিই যে হ্যাঁ একটা ভাষা কিছু কিছু ব্যাপারে প্রাধান্য পাবে, তাহলে সেটা কোন ভাষা? আমার মনে হয় দ্বিতীয় প্রশ্নটার উত্তর আমরা বহুদিন থেকেই কোনো না কোনোভাবে মেনে নিয়েছি, এবং সেই মেনে নেওয়ার একটা প্রধান কারণ হচ্ছে হিন্দি সিনেমা। হিন্দি সিনেমা সর্বত্র এমন একটা আধিপত্য বিস্তার করেছে যে ওই হিন্দি, এখন কিন্তু দক্ষিণ ভারতীয়রাও হিন্দি বলতে পারেন, মানে যাই হোক, এখন কাজে হিন্দি একটা মোটামুটি, যেটাকে আমরা ওই লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলি, মানে সেইভাবে হিন্দি তৈরি হয়েছে। কাজে যদি একটা ভাষা করতে হয় তাহলে হিন্দি করতে হবে, কিন্তু একটা ভাষা করাটা উচিত কিনা সেটা হচ্ছে আর একটা প্রশ্ন। এখন বহুভাষিক দেশ তো ভারত একা নয়, আরও অনেক দেশ ছিল, কিন্তু সেই দেশগুলোর, যেমন রাশিয়া মানে আগেকার সোভিয়েত ইউনিয়নের কথা বলছি, সোভিয়েত ইউনিয়নে অনেক ভাষা ছিল, কিন্তু সোভিয়েত ইউনিয়নের ভাষাগুলোর মধ্যে রুশ ভাষা যেটা, সেই রুশ ভাষাটার মানে মানে সেই ভাষায় যারা কথা বলেন তাদের সংখ্যাটা অনেক বেশি ছিল, অন্য ভাষাগুলো সেই তুলনায় ছোট ভাষা। সেই জন্য রুশ ভাষাকে যদি আধিপত্য করতে দেওয়া হয় তাতে খুব দারুণ মানে আপত্তির যৌক্তিকতা খুব থাকে না, মানে একটা যুক্তি আছে যে রুশ ভাষাটা সেখানে থাকবে। ভারতবর্ষে ব্যাপারটা ঠিক সেরকম নয়। ভারতবর্ষে যদি মাতৃভাষার হিসেব করা হয় তাহলে হিন্দির একাধিপত্য অত নয়, যদিও 1951 সাল থেকে সমস্ত এই আদমশুমারিতে যা হচ্ছে সেটা হচ্ছে যে হিন্দি মাতৃভাষা এটা যারা দাবি করছেন তাদের সংখ্যা মানে লোক সংখ্যার অনুপাতের চেয়ে অনেক বেশি অনুপাতে বেড়ে যাচ্ছে, এবং যে ভাষাগুলো আগে হিন্দি বলে পরিগণিত হতো না সেই ভাষাগুলো এখন হিন্দি বলে পরিগণিত হয়। যেমন মৈথিলি ভাষার ব্যাকরণ বাংলা ভাষার ব্যাকরণের থেকে অনেক কাছাকাছি হিন্দির তুলনায়। মৈথিলি ভাষার ব্যাকরণে এক বচন বহু বচনের ভেদ নেই, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলা যায়, সেই বৃত্তান্তে যাওয়ার দরকার নেই। কিন্তু কথা হচ্ছে যে তারাও এখন অধিকাংশই নিজেদেরকে হিন্দিভাষী বলছেন, তার কারণ হিন্দি ভাষী হলে সহজে কেন্দ্রীয় সরকারের চাকরি পাওয়া যায়। এখন যার জন্য এখন হিন্দি ওই কত একটা 40% বা এরকম একটা কিছু বলা হয়, আমি ঠিক শতাংশটা জানি না, কিন্তু যাই হোক 44%, কিন্তু সেটা অর্ধেকের বেশি না, 44%। হ্যাঁ, অর্ধেকের বেশি নয়, কিন্তু একক হিসেবে সবচেয়ে বেশি। এবং অন্য যারা এর পরে আছে, হয়তো বাংলা বা মারাঠি এগুলো এর পরে আসবে, কিন্তু সেগুলো এর থেকে অনেকটাই কম। হ্যাঁ, এখন তবু এই মানে এর মধ্যেও ব্যাপারটাকে ওই রকমভাবে হিন্দি চাপিয়ে দেওয়া উচিত কিনা সেটার আমার মনে হয় যে সেটার বিভিন্ন স্তর আছে। মানে আমি নিশ্চিত যে এই যে এক্ষুনি আমাদের পর্দায় একটা কথা এলো আরএসএস এর এজেন্ডা। আরএসএসও নিশ্চয়ই যখন মোদি গিয়ে আমেরিকার বা ফ্রান্সের বা এমনকি নাইজেরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন তখন হিন্দিতে কথা বলবেন এটা দাবি করবে না, কাজে সেটা একটা স্তর। আবার তেমনি এমন কিছু স্তর আছে যেগুলো সম্পূর্ণ রাজ্যের স্তর, কিন্তু এটাও মানতে হবে যে সেই স্তরেও আমরা বাংলার জন্য তেমন কিছু করিনি। আমি প্রায় 3 বছর কর্ণাটকে ছিলাম, সেই থাকার সময় আমার বাড়িতে একবার একটা চুরি হয়েছিল। সেই সময় আমি জানলাম যে ওখানে গিয়ে এফআইআর করতে গেলে কানাডা ছাড়া অন্য কোনো ভাষায় এফআইআর করা যায় না, আমাদের এখানে সেরকম কোনো ব্যবস্থা নেই। মানে থাকলে ভালো হতো কি খারাপ হতো আমি সেটা আর একটা প্রশ্ন, কিন্তু রাজ্যের জন্য বাংলা ভাষা চালু করার যে কি বলবো একটা পরিকল্পনা কিছু কিছু পর্যায়ে, সেটাও কিন্তু আমরা খুব একটা করিনি। কাজেই সেই শূন্যস্থানটা এরা দখল করবার চেষ্টা করবেই, সেটা আমরা কি করে ঠেকাবো সেটা আমি জানি না। তবে ঠেকাতে গেলে একমাত্র নিজের ভাষার প্রতি দরদ এবং নিজের ভাষা সম্পর্কে গর্ব দিয়েই ঠেকানো যায়। সেই গর্বটা আমাদের যথেষ্ট আছে কিনা সেটা হচ্ছে প্রশ্ন। মানে ব্যক্তিগতভাবে আমার আছে কিনা, সুদীপ্তর আছে কিনা, সুকান্তদার আছে কিনা, এটা প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে যে সামগ্রিকভাবে বাংলা ভাষীদের মধ্যে আছে কিনা।
এটা তো আরো আরো একটা বৃহত্তর ক্ষেত্রে আলোচনাটা এনে এনে ফেললেন পলাশ দা। আমি প্রফেসর সুকান্ত চৌধুরীর কাছে এই জিনিসটা জিজ্ঞেস করবো স্যার, যেটা নিয়ে আমি আমার মূল প্রশ্ন ছিল আর কি, যে একটা ভাষাকেই আধিপত্য দিতে হবে কেন শিক্ষার ক্ষেত্রে, এই জিনিসটা হিন্দি ভাষাই প্রধান ভাষা হবে কেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে অগ্রগণ্য ভাষা হবে কেন, এটাও তো একটা প্রশ্ন। এই প্রশ্নটা কি যথেষ্ট জোরদার ভাবে উঠছে? আচ্ছা, তার আগে কিন্তু একটা জিনিস যেটা আজকে আমাদের মূল বিষয় নয়, এবং বিষয় হয়তো আমিও করতে চাই না, কিন্তু এটা কিন্তু একটা খুব মৌলিক প্রশ্ন, যে আমাদের আপত্তিটা তো বোধহয় সাধারণভাবে, যে হিন্দির বদলে কেন পশ্চিমবাংলায় বাংলা, মহারাষ্ট্রে মারাঠি, তামিলনাড়ুতে তামিল, তা তো নয়, হচ্ছে ইংরেজির বদলে হিন্দি কেন ব্যবহার হচ্ছে। এবং কার্যত মানে এখন যে বলা হচ্ছে হিন্দি ব্যবহার করো যে যে প্রসঙ্গে, সেখানে এতদিন ইংরেজি ব্যবহার করা, এবং যে কথাটা অ্যাকচুয়ালি জ্ঞান চর্চার ক্ষেত্রে, জ্ঞান এবং বিজ্ঞান চর্চার ক্ষেত্রে পলাশ বলল, যে সারা দুনিয়ায় এখন ইংরেজি ভাষাতে এসব কাজ চলে। এখন তাহলে তো বলতে হয় যেটা তো ইংরেজির একটা প্রবল আধিপত্য। আবার যদি আধিপত্যের বিরুদ্ধে কোন রকম আধিপত্য নিয়ে চিন্তা করতে হবে, প্রতিবাদও বলছি না, চিন্তা করতে হয়, সেটাও তো একটা মানে একটা খুব প্রবল আধিপত্য, এতটাই প্রবল যে তার বিরুদ্ধে আমাদের মানে কোন রকম প্রতিবাদ করারই প্রায় নেই। এবং আমরা তো জানি যে আমাদের দেশে কোটি কোটি মানুষ আছে যারা তাদের নিজেদের মাতৃভাষায় হয়তো যথেষ্ট দক্ষ, কিন্তু ইংরেজিতে তারা অতটা স্বচ্ছন্দ বোধ করেন না, এবং সেজন্য তাদের পঠিত বিষয় হয়তো বিজ্ঞান বা অর্থনীতি বা অন্য কোনো কিছু, যার সঙ্গে ইংরেজি ভাষার কোনো অঙ্গাঙ্গী সম্পর্ক নেই। একটা দার্শনিক স্তরে সম্পর্ক আছে, একটা কোনো ভাষায় খুব বেশি আলোচনা হলে সেই ভাষার মেজাজটা সেই জ্ঞান ক্ষেত্রের একটা কাঠামোর ভেতরে ঢুকে যায়, সেটা আরো সূক্ষ্ম স্তরে, তাই সেটা নাই গেলাম। কিন্তু এরকম বহু লোক, কত লোক আমাদের দেশে আছে যারা মনে করেন যে আমি ভালো ইংরেজি শিখতে পারলাম না বলেই আমি অনেক কিছু করতে পারলাম। এবং সত্যি তো আমরা ভাবি অনেক সময় যে এটা বিদ্যার অভাবে নয়, এটা দক্ষতার অভাবে নয়, শুধু ইংরেজি ভাষাটা যথেষ্ট না জানার। এটাও কিন্তু একটা খুব বড় সমস্যা। কাজে আমরা কেন্দ্রীয় সরকারের এই প্রতিষ্ঠানগুলিতে মানে হিন্দি আসতে দিলাম না, যদি সেটা সম্ভব হয়, চেষ্টা করলাম এটা ঠেকাতে, তার বদলে কার্যত ইংরেজি চলবে, এবং সেটা এক ধরনের আধিপত্য অবশ্যই। কিন্তু এর বিকল্প কি? যে বিকল্প যেটা পলাশ যেটা বলছেন, সেটা হ্যাঁ নিশ্চয়ই একটা সাংস্কৃতিক আদর্শগত স্তরে সেটা একটা খুবই বাঞ্ছনীয়, যে লোকে যত সম্ভব মাতৃভাষাতে তাদের জ্ঞান বিজ্ঞান চর্চা করবে অন্য সবকিছুর মতো। কিন্তু তাহলে তো এই বিরাট দেশে এখন এক দেশের এক প্রান্তের লোক আরেক প্রান্তের সঙ্গে কথা বলতে পারবে না এখন। এবং এই যে বিশেষত এই যে কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে এই যে বিজ্ঞান প্রতিষ্ঠানগুলো, এগুলো কিন্তু যে রাজ্যে স্থাপিত হোক না কেন, এগুলি কিন্তু সবগুলি তো সর্বভারতীয় প্রতিষ্ঠান। তাহলে আমরা তো জানি যে কত বাঙালি বিজ্ঞানী, যে অন্যান্য যে বিজ্ঞান কেন্দ্রগুলি আছে, এত নাম করা বিজ্ঞান কেন্দ্র ভারতবর্ষের অন্যত্র, সেখানে তার যিনি টিআইএফআর কাজ করেন, তাকে যদি বলা হয় তোমাকে সবকিছু মারাঠি ভাষায় লিখতে হবে, বা যিনি আইআইএসসি-তে কাজ করে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোরে, তাকে বলা হয় যে তোমাকে সবকিছু কন্নড় ভাষায় লিখতে হবে, তাহলে তো এটা মুশকিল। কাজে একটা যোগাযোগের ভাষা, একটা লিঙ্গুয়া ফ্রাঙ্কা আমরা চাই, এবং কার্যত দুটি বিকল্প আমাদের সামনে আছে যেগুলো আদৌ ভাবা যায়, একটা ইংরেজি, একটা হিন্দি। এক্ষেত্রে আমরা হিন্দির বদলে ইংরেজি বজায় রাখার সওয়াল কেন করবো? কারণ এও তো ঠিক ইংরেজি আমাদের সেই এককালের আমাদের শাসকদের ভাষা, তারা আমাদের উপরে আধিপত্য করে গেছে, সেখানে সব অর্থেই ছড়ি ঘুরিয়ে গেছেন সেই ভাষা। আমি একটা প্রশ্ন একটু তুলছি এখানে, পয়েন্টটা কি ভাবার নয় কি? ঠিক আছে, হিন্দি শাসকের ভাষা, ইংরেজি ছিল শাসকের ভাষা, বিদেশি শাসকের ভাষা। এখন কিন্তু অনেকে মনে করছেন হিন্দি হচ্ছে স্বদেশী শাসকের ভাষা, শাসকের ভাষা, শাসকের ভাষা বলেই হিন্দি চাপানোর বিরুদ্ধে কিছুটা আপত্তি বোধ দেখা যায়। আমি যদি যুক্ত হতে চাই, আমি নিজের পরিধিটাকে বড় করতে চাই, তাহলে আমি জ্ঞান চর্চা বিজ্ঞান চর্চার ক্ষেত্রে শুধু দেশের মধ্যে থাকবে কেন, সারা পৃথিবীর সঙ্গেই যুক্ত হবো, তাহলে তো ইংরেজি আমার ভাষা হওয়া উচিত।
হ্যাঁ, না আমি মানে আমি ইনফ্যাক্ট সেই যে প্রশ্নটা করেছিলাম সেই প্রশ্নের উত্তরটা তুমি জুগিয়ে দিলে আর কি। মানে আমি যেটা এতক্ষণ বলছিলাম সেটা হচ্ছে যাকে ইংরেজিতে বলে প্লেইং দ্য ডেভিলস অ্যাডভোকেট, আমার ইংরেজি শব্দ এসে গেল। মানে যে একটা একটা মত, একটা অবস্থান আমি নিজে সমর্থন করি না, আমি হয়তো তার বিরোধিতাই করি, তবুও আমি একবার ভেবে নিলাম যে সেটা সমর্থনে কি কি বলা যায়। এখন সেটাই আমি এতক্ষণ করছিলাম, কিন্তু তারপরে তুমি যা বললে আমার নিজস্ব মত অন্তত তাই, যে হ্যাঁ হিন্দি হয়ে দাঁড়িয়েছে স্বদেশী শাসকের ভাষা। এবং এখন আমাদের দেশে যদি কোনো একটা অঞ্চল বা একটা গোষ্ঠীর লোকের অন্যদের উপর আধিপত্য বিস্তার করতে হয়, তাহলে সে হিন্দি ভাষার মাধ্যমেই করবে, ইংরেজি মাধ্যমে করবে অন্য একটা শ্রেণীগত আধিপত্য। সেটা কিন্তু প্রবল, সেটা ভুলতে চলবে না, আমাদের সেটার ব্যবস্থা করতে হবে। কিন্তু এই যে আঞ্চলিক আধিপত্য এবং একটা অন্যরকম শ্রেণীগত আধিপত্য, এটা তো হিন্দির ফলেই হচ্ছে। এবং যেটা ফলে যারা হিন্দিভাষী তারা একটা সুবিধা পেয়ে যাচ্ছে। মানে যত এই যে আমাদের শিক্ষার যত রকম মানে ত্রৈভাষিক ফর্মুলা হয়, সে মানে আমাদের দেশে পুরো শিক্ষা ব্যবস্থায় আমরা ভাষা নিয়ে বড় বেশি ভাবনা চিন্তা করি যে, এবং হয়তো আমাদের ছাত্ররা ভাষা শিখে তাদের বিশেষত স্কুল জীবনে অত্যধিক সময় খরচ করে, আমি নষ্ট করে ঠিক বলছি না, সময় খরচ করে এবং প্রায় সেটা নিষ্ফল হয়। কিন্তু এক্ষেত্রে যে বলা হয় যে তিনটে ভাষা সকলে শিখতে হবে, যে অহিন্দি ভাষী এলাকায় তারা হিন্দি শিখবে, ইংরেজি শিখবে এবং তাদের মাতৃভাষা শিখবে, এটাই সচরাচর তাই হয়। কিন্তু হিন্দি ভাষী এলাকায় বলা হয় যে তাদের ভারতবর্ষের অন্য একটা কোনো ভাষা শিখতে হবে। এই যে নতুন যে শিক্ষানীতি চালু হয়েছে কি হয়নি আমরা কেউ জানে না, খাতা কলমে চালু হয়ে গেছে, তাতেও এই কথাই বলা হচ্ছে। কিন্তু আমরা সকলেই জানি যে হিন্দি ভাষী এলাকায় কোনোদিন অন্য কোনো ভারতীয় ভাষার চর্চা একেবারেই সেটা সিরিয়াসলি হয় না। একেবারে দু চারজন নেহাত ব্যক্তিগত আগ্রহে পড়তে পারে, কিন্তু সাধারণভাবে কোনো রকম বন্দোবস্ত নেই, কেউ এটা স্বপ্নেও ভাবে না। কাজেই এদিক দিয়ে একটা তফাৎ একটা হয়। এখন ধরো ধরো হিন্দি অল্প বিস্তর আমরা সকলেই জানি হয়তো, এই জন্যে যে প্রথমত স্কুলে কিছুটা পড়তে হয়েছে। আমি আমার সেই শুধু স্কুল জীবনে 3 বছর আমি হিন্দি পড়েছি, তাতে আমি কিছুই শিখিনি। যেটুকু হিন্দি পরবর্তীকালে আমার আয়ত্তে এসেছে সেটা হচ্ছে যখন আমি সারা ভারতবর্ষে ভ্রমণ করতে শুরু করলাম। তখন হ্যাঁ যাতায়াতের সময় আমি ট্রেনে, বাসে, দোকানপাটে, রাস্তাঘাটে, এমনকি অফিস কাছারি, যে সরকারি দপ্তর ইত্যাদি জায়গায় তো হিন্দি বলতে বলতে একরকম একটা আমি হিন্দি বলতে পারি, কিন্তু তাতে অনেক গলদ থাকবে। আমি অকপটে স্বীকার করছি আমি ভালো করে হিন্দি বলতে পারি না, এবং মোটামুটি কাজ চালাবার মতো হিন্দি জন্য আমি বলতে পারি। আমি হিন্দিতে একটা একটা সরকারি চিঠি, একটা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আমি লেখার মতো ভরসা আমার নেই। শুধু যে ব্যাকরণের ভুল হবে তা না, আমি আমার বিষয়টা বোঝাতে পারবো না ঠিক করে, কথা বলতে গেলে তো আরো বেশি। ফলে যদি একজন হিন্দি ভাষী ব্যক্তির সঙ্গে আমার কোনো গুরুতর বিষয়ে কথা বলতে হয়, আমি একটা একটা অসুবিধায় পড়ে যাবো। এই সঙ্গেও বলছি যে যেহেতু আমি পেশাগতভাবে ইংরেজির অধ্যাপক, ইংরেজি আমাকে মক্ষ করতে হয়েছে, ফলে হয়তো একজন সহনাগরিক যিনি অন্য সব দিক দিয়ে আমার সমকক্ষ কি আমার যে শ্রেয়, কিন্তু তার ইংরেজিতে অত দক্ষতা জন্মায়নি, তিনিও আমার সঙ্গে কথা বলতে গেলে একই রকম একটা আড়ষ্টতা বোধ করবেন। কিন্তু সেটা অন্য সমস্যা, সেটা আমাদের বুঝতে হবে। কিন্তু এই যে হিন্দিটা চালু করলে যে আমাদের দেশের রয়েছে 44% বলছিল লোক, যে 44%, পুরো 44 হয়তো 24 কি 34% মানুষ একটা সুবিধা পেয়ে যাবে অন্যদের উপর। সেটা যখন যেসব পরীক্ষা দিয়ে চাকরি বাকরি হয় এই সব ক্ষেত্রেই সেটা দেখা যাচ্ছে, বা ভর্তি হওয়া যায় এসব ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি ইত্যাদি সব কোর্সে। এখন এই আধিপত্যটা কিন্তু মানে যেটা আমরা একটা সকলের সমান অধিকার বা সমান সুযোগ, সেটা থেকে আমরা দূরে সরে আসছি। সে লেভেল প্লেইং ফিল্ড, সেটা কিন্তু এইভাবে সেটা আর সমতল থাকছে না। একদমই তাই ব্যবহারিক দিক দিয়ে। আর অ্যাকচুয়ালি জ্ঞান চর্চার ক্ষেত্রে, বিদ্যা চর্চার ক্ষেত্রে সেটা
অন্যভাবে দেখতে হয়, এবং সেখানে অধিকাংশ ক্ষেত্রে মানে একেবারে কোনো বিশেষ অঞ্চলের ভাষা বা সাহিত্যের কথা আলাদা, কিন্তু তাছাড়া প্রায় সব ক্ষেত্রে এখন ইংরেজির যে আধিপত্য সেটা চট করে সেটা খণ্ডন করা আমাদের উত্তর পায়নি। আমি সে কথাই বলছিলাম যে আধিপত্য যদি কারো মানতে হয় তাহলে হিন্দির থেকে ইংরেজি মানাটা মানে বেশি বুদ্ধিমানের কাজ আর কি। আমি এই আরেকটা প্রশ্ন করছি, আপনি যেটা বলি হিন্দি ব্যবহারের ক্ষেত্রে, হ্যাঁ এই ব্যবহার ক্ষেত্রে মানে এরকম ভাবে কাজ চালানোর জন্য তারা চালিয়েই নেন। আমি নিজে হিন্দিতে টেলিভিশন প্রোগ্রাম করেছি, হিন্দি কথ্য হিন্দিতে আমার কোনো অসুবিধা হয় না। আমরা যখন দিল্লিতে সাংবাদিকতা করেছি তখন দিল্লিতে সাংবাদিকতার ভাষা ছিল হিন্দি, কিছু বাঙালি সাংবাদিক থাকার জন্য তারপর বাংলা, তারপর ছিল মালায়ালাম প্রচলিত ভাষা। দু চারটে মালায়ালাম শব্দ, মালায়ালাম ভাষার ব্যবহার বাঙালি সাংবাদিকরাও শিখে নি। কিন্তু সেটা প্রায় 25 বছর আগেকার কথা, তখন ভাষাগুলো প্রায় সমান সমান মর্যাদা পারসেপশনে আমাদের সাংবাদিকদের মধ্যে। এখন কিন্তু এটা যেটা দেখা যাচ্ছে আর কি, যিনি হিন্দি বলেন তিনি যেন শাসকের নিজের লোক, এরকম একটা বিষয় নানা ক্ষেত্রে দেখা যাচ্ছে। আমি এটা পলাশদা আপনার অভিজ্ঞতা আমি জানি না, বা স্যার আপনার অভিজ্ঞতাও জানি না, বিভিন্ন পরিষেবা যেগুলো আমরা পয়সা দিয়ে কিনি, একটা টেলিভিশন চ্যানেলের ডাইরেক্ট টু হোম টেলিভিশন যাকে বলে তার পরিষেবা আমি নিই, সেখান থেকে দিনের পর দিনে প্রত্যেকটা হিন্দিতে কথা বলা শুরু করা হয়। আমি বলি আমি হিন্দিতে বলবো না, আমি বাংলা বা ইংরেজিতে বলুন। তারা বলে আমাদের এখানে বাংলা ভাষী কেউ নেই। আমি টেলিভিশনে কাজ করি বলে আমি জানি আপনাদের এখানে 1 কোটির বেশি গ্রাহক আছেন, তাহলে আপনারা একজন বাংলা ভাষী এক্সিকিউটিভ কেন রাখেন না, বাংলা কথা বলতে পারেন? তাহলে কিন্তু রাখার প্রয়োজন মনে করেন না, কারণ জানি ব্যবসাটা চলে যাবে শুধু হিন্দি বললেও, এমনকি বাংলাতেও। সেখানে আমি আধিপত্যের কথা বলছি, যে আধিপত্যের সঙ্গে শুধু উচ্চশিক্ষা নয়, রাজনীতি খুব ঘনিষ্ঠভাবে জড়িত। এখানে কি আমরা যথেষ্ট কিছু করছি মানে আমাদের স্বাতন্ত্র, আমাদের ভাষার মর্যাদা রক্ষার জন্য? এখন দেখো, প্রথমে আমি একটা কথা বলি, শুধু তো তুমি প্রথমে যেটা বললে যে ইংরেজি বা হিন্দি একটার আধিপত্য যদি স্বীকার করতে হয় তাহলে ইংরেজি স্বীকার করাই ভালো, এইটা লেখাপড়ার জগতের ক্ষেত্রে প্রযোজ্য, হয়তো আরো খানিকটা ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু তুমি যদি এখন মানে মধ্যপ্রদেশে গিয়ে একটা হোটেলে উঠতে চাও, সেই হোটেলের যারা কাজ করবে করতে তারা ইংরেজিতে কথা বলবে, এইটা মনে করার কোনো কারণ নেই। এবং মধ্যপ্রদেশ নয়, মধ্যপ্রদেশের না হয় ওদের ভাষাই হয়তো হিন্দি বা তার কাছাকাছি কিছু। মানে তুমি যদি মহারাষ্ট্রে বা মানে কর্ণাটকে হয়তো হতেও পারে, যাই হোক, মোট কথা হচ্ছে অন্যান্য জায়গায় গেলে তারা ইংরেজিতে কিন্তু কথা বলবে না, মানে রিক্সাওয়ালা বা অটো রিক্সাওয়ালা ইংরেজিতে কথা বলবে না। কাজেই সেক্ষেত্রে প্রশ্নটা হচ্ছে যে কোন জায়গায় আমরা কোনটার আধিপত্য মেনে নিতে রাজি আছি এবং কোন জায়গায় কারুর আধিপত্যই মেনে নিতে রাজি নই। আমি একটা ঘটনার কথা একটু উল্লেখ করি, ব্যক্তিগত ঘটনা। গত পরশুদিন আমি আমার ব্যাংকে গিয়েছিলাম, এখানে আমার বাড়ির কাছেই। সেই ব্যাংকে আগে যিনি ব্যাংকের মানে ম্যানেজার ছিলেন, তিনি তার মাতৃভাষা তেলেগু, তো চমৎকার কথা বলতে পারতেন, মানে একেবারে তাকে শুনলি বাঙালি এরকম মনে হতো না, তো তার কোনো অসুবিধা হতো না। কিন্তু তা সত্ত্বেও ব্যাংকে তার লোকজন যারা আছেন, অন্যান্য কর্মচারী, তারা সবাই তার সাথে গিয়ে হিন্দিতে কথা বলতো। আমি তাদেরকে বলতাম, আচ্ছা আপনি ওনার সঙ্গে হিন্দিতে কথা বলছেন কেন? উনি তো বাংলা খুব ভালো বলেন, এই তো আমার সাথে এতক্ষণ বাংলা বলছিলেন। হ্যাঁ, কিন্তু কাজে আমাদের মনের মধ্যেও এরকম একটা ধারণা তৈরি হয়েছে যে এটা করতে হবে। এবং সেই ব্যাংকে আমি এখন যেটা বললাম, এখন একজন নতুন ম্যানেজার এসেছেন, তিনি আদৌ বাংলা বলতে পারেন না। আমার সেই ম্যানেজারের সঙ্গে গিয়ে বলে বা মনে নেই, যাই হোক, আমি বাংলা বলতে পারেন এবং তিনি আপনাকে অনুবাদ করে দেবেন, কিন্তু আমি কলকাতা শহরে বসে আপনার সঙ্গে অন্য কোনো ভাষায় কথা বলবো না। এখন এত বাংলা হয়তো উনি বুঝতে পারলেন না, কিন্তু আমার হাবভাব দেখে হয়তো উনি বুঝতে পারলেন যে বেশি কথা বলতে গেলে লোকটা বোধহয় আবার মারবে। হ্যাঁ, কাজে উনি যখন অন্য একজনকে ডাকলেন। হ্যাঁ, এখন আমার মনে হয় এইখানে যেখানে জনসংযোগের ভূমিকা রয়েছে, সেখানে আঞ্চলিক ভাষায় যে কথা বলতে পারে না বা আঞ্চলিক ভাষা যে বুঝতে পারে না, তাকে সেই চাকরি দেওয়া, এটা একেবারেই বন্ধ হয়ে যাওয়া উচিত, মানে এটা হওয়া উচিত না। আমি বলছি না যে বাংলায় ব্যাংকের ম্যানেজারের চাকরি কেবল বাঙালিদের হতে হবে, না, কিন্তু যার ওই চাকরি
চাকরিটা হতে হবে তাকে বাংলা ভাষা বুঝতে এবং মোটামুটি বলতে জানতে হবে। এটা পৃথিবীর সমস্ত জায়গাতে এই নিয়ম মেনে চলা হয়। মানে আমি আজকে পর্তুগালে গিয়ে সেখানকার লোকেরা ফরাসিতে কথা বলবে বা ইংরেজিতে কথা বলবে, এটা আশা করার তো কোনো মানে হয় না। তো কাজে এখানেও কেন সেটা মানা হবে না সেটা আমি জানি না, কিন্তু এই গণ্ডিগুলো সম্বন্ধে আমাদের একটু ভালো করে চিন্তা হওয়া দরকার যে কোথায় কোন গণ্ডিতে আমরা কোন ভাষা শুনতে প্রস্তুত থাকবো। যেরকম সুদীপ্ত তুমি আগেই বললে, সুকান্ত দিয়েছেন, আমি আগে বলেছি যে গবেষণার ক্ষেত্রে ইংরেজি সারা পৃথিবীতে চলছে এবং এখন চলবেও যতদিন মানে ইংরেজি ভাষার এই প্রতাপের জন্য যার সবচেয়ে বড় কৃতিত্ব তার নাম হচ্ছে আডলফ হিটলার। আডলফ হিটলার এমন একটা পরিস্থিতি তৈরি করলেন যে ইউরোপ থেকে সমস্ত বুদ্ধিজীবীরা সব আমেরিকায় পালিয়ে গেল এবং তারপর থেকে ইংরেজি ভাষা এতটা রমা হলো। কাজে যতদিনে আবার ওরকম একটা উল্টো আডলফ হিটলার গোছের কেউ না আসছে ততক্ষণ পর্যন্ত ইংরেজির এই প্রতাপ থাকবে। কিন্তু ভারতে হিন্দির প্রতাপের জন্য কাকে কৃতিত্ব দেবেন? সারা পৃথিবীতে ইংরেজি প্রতাপের জন্য এটা একটা খুব মজার জিনিস, এইটা একটা খুব মজার জিনিস। যার জন্য হিন্দির এখন এত প্রতাপ তারা আদৌ কেউ হিন্দি ভাষী নন, কিন্তু তাদের হয়তো হিন্দির প্রতি মানে সেরকম একটা কোনো বোধ আছে যার জন্য তারা এই কাজ করছেন। আমি বুঝতে পারি না তাদের হিন্দির প্রতি এত মমতা কেন। অবশ্য মমতা কথাটা এখানে অন্য অর্থে ব্যবহার না করাই ভালো, কিন্তু তাদের হিন্দি প্রীতির কারণ হচ্ছে হিন্দি হচ্ছে সারা দেশে রাজনৈতিক ক্ষমতা দখলের একমাত্র ভাষা। আমাদের বাঙালি রাজনীতিকরা অনেক জায়গায় পিছিয়ে পড়েছেন হিন্দি জানেন না বলে, যথেষ্ট ভালো পাবলিক স্পিকিং এ তারা হিন্দিতে দক্ষ নন বলে। এটা ঠিক, কিন্তু এটাও ঠিক যে এইখানে আমরা যখন সারা ভারতের কথা বলি তখন সেই সারা ভারতটা হচ্ছে মোটামুটি উত্তর ভারত হিন্দি বলয়ের কথা ভেবে বলা হয়। মানে তামিলনাড়ুতে গিয়ে হিন্দি বললে যে খুব দারুণ কিছু ফলাফল হবে তা আমার মনে হয় না। কাজেই কারণ তামিলনাড়ুর লোকেরা সেখানে হিন্দি মানে হিন্দি গ্রহণ করতে প্রস্তুত না, কিন্তু আমাদের এখানে আমরা নিশ্চয়ই মানসিকভাবে খানিকটা আমাদের প্রস্তুতি আছে। আমরা তো শুনি, আমরা হয়তো বললাম ব্যাংকে গিয়ে লোকে হিন্দিতে কথা বলে, কেন বলে? একটা দোকানে গেলে লোকে হিন্দিতে কথা বলে, এই বড় বড় দোকানগুলো তৈরি হয়েছে, গেলে তারা এসে প্রথমে হিন্দিতে কথা বলে। হ্যাঁ, এটা একজন দর্শক বলছেন ইংলিশকে ইম্পর্টেন্স না দিয়েও কেন রিজিওনাল ল্যাঙ্গুয়েজকে এস্টাবলিশ করলে হায়ার স্টাডিজে কি হবে? ইংলিশ তো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এটা নিয়ে তো প্রফেসর চৌধুরী বলে উনি যা মানে ডেভিলস অ্যাডভোকেটের যাকে বলে তার ভূমিকা পালন করছিলেন, যে কথাগুলো উনি বিশ্বাস করেন না তার পক্ষে কি কি যুক্তি দাঁড় করানো যায় সেগুলো উনি দেওয়ার চেষ্টা করছেন। উনি আপনার সঙ্গে মূলত একমতই হবে। এখানে আমি একটা মজার ঘটনার কথা বলি। হ্যাঁ সুকান্ত, আমি একটা মজার ঘটনা বলি। সেটা হচ্ছে যে আমি একবার আর একজন মানে পদার্থবিদ, বয়সে বেশ খানিকটা ছোট ছেলেটি, তো তাকে জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা তোমাদের দেশে ধরো বিএসসি লেভেলে যারা ফিজিক্স পড়ে তাদের মধ্যে কত শতাংশ ছাত্রছাত্রী মানে ইংরেজিতে মোটামুটি বেশ সড়গড়, মানে ইংরেজিতে কাজ চালাতে পারে এরকম তোমার মনে হয়? তখন সে বললো আমি কোনো সমীক্ষা যাই না, তবে আমার আন্দাজ হচ্ছে ধরো 20%। আমি বললাম যে বিএসসিতে 20%, আর এমএসসিতে? বললো 100। আমি সে কি বাকি 80% এই বিএসসির 3 বছরে বা 4 বছরে সব ইংরেজি শিখে নেয়? বললো না, ওই 20% এমএসসি পড়তে যায়, অন্য কেউ যায় না। যারা উচ্চশিক্ষায় যাচ্ছেন। হ্যাঁ সুকান্ত বলুন। না, বলছিলাম যে এরকম একটা পরিস্থিতি এখন ইউরোপে খুবই দেখা যাচ্ছে, কারণ ইউরোপ যেহেতু এখন মানে একটাই একটা সম্মিলিত একটা ভূখণ্ড হয়ে যাচ্ছে। ইউরোপের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় ওই ইউরোপের মানে একেবারে অন্য মহাদেশও বলছে না, ইউরোপেরই অন্যান্য দেশের ছেলে মেয়ে তারা পড়তে যাচ্ছে। ফলে ইউরোপীয় বিশ্ববিদ্যালয়গুলিতেও কিন্তু উত্তরোত্তর সব পঠন পাঠন হচ্ছে ইংরেজি। জার্মানিতে অনেক বিশ্ববিদ্যালয়ে সব বলছি না, সব বিশ্ববিদ্যালয় হয়তো নয় এবং সব কোর্স তো অবশ্যই নয়, কিন্তু অনেক কিছু ইংরেজিতে পড়তে হয় এবং জার্মান ছাত্ররাও সেখানে ইংরেজিতেই সেটা পড়ে। কাজে এই
একটা কিন্তু যে লিঙ্গুয়া ফ্রাঙ্কার এই ব্যাপারটা, এটা একটা খুব বড় ব্যাপার এমনি আমাদের দৈনন্দিন ব্যবহারিক যোগাযোগ এবং আরো বেশি করে জ্ঞান চর্চার ক্ষেত্রে। কারণ জ্ঞান চর্চা তো একটা আরো একটা ব্যাপক ব্যাপার। আমি একটা দোকানে গিয়ে কথা বললাম কারোর সঙ্গে, একটা অফিসে গিয়ে কথা বললাম, সেটা দুজন লোকের মধ্যে। কিন্তু আমি একটা কোনো একটা বিজ্ঞানী হোক বা সমাজ বিজ্ঞান হোক বা সাহিত্য বা যিনি হোক, আমি একটা গবেষণাপত্র দিত, সেটা তো আমি আশা করবো বহু লোকে পড়বে। কাজেই সেই একটা সাধারণ একটা মানে একটা কমন ডিনোমিনেটর, লোয়েস্ট বলছি না, তো একটা কমন ডিনোমিনেটর আমার তো চাই। কাজেই শিক্ষাক্ষেত্রে এটা দরকার লাগবে ঠিকই, কিন্তু এক্ষেত্রে আরেকটা অন্য জিনিস, এই নতুন প্রসঙ্গ আমি আলোচনা নিয়ে আসতে চাই। এখন আমরা ভারতবর্ষে প্রায় সেই 19 শতক থেকে ধরে আসছি যে উইদিন কোর্স শিক্ষিত লোক বলতে সে অল্প বিস্তর ইংরেজি জানবে, হয়তো বিস্তরই জানবে। মানে হ্যাঁ, কিছু মানে 19 শতকে তাদের খানিক দাপট ছিল, তারপরে সে দাপটটা ক্রমশ কমেছে, যদি এখনো তাদের অস্তিত্ব আছে এবং তাদের ভিতরে অত্যন্ত শ্রদ্ধাভাজন লোক অনেক আছেন যারা টোলের পণ্ডিত আর কি, টোল চতুষ্পাঠী সেই শিক্ষা ব্যবস্থায় যারা লেখাপড়া করেছেন। ইসলামিক শিক্ষা ব্যবস্থায় সেরকম আছেন যারা ফার্সি আরবিতে পড়ে এসছেন। কিন্তু একটা আমরা ধরেই নিই যে কোনো, আবার বলছি, উইদিন কোর্স শিক্ষিত ব্যক্তি সেখানে ইংরেজি জানবে, যে জন্যে বহু বিজ্ঞপ্তি বলুন, বহু ফর্ম বলুন, সেগুলো এখন অনেক কিছু কেবলমাত্র ইংরেজিতেই পাওয়া যায়। আর যদি তার পাশে একটা কোনো ভারতীয় ভাষার একটা তর্জমা থাকে, সেটা প্রায় কেউ ব্যবহার করে না, এবং প্রায় তর্জমাটা ব্যবহার যোগ্য না, সেটা পরে মানে বোঝা যায় না। সেটার মানে বুঝতে গেলে ওই ইংরেজিটাই দেখতে হয়। ঠিক। এখন কিন্তু উত্তরোত্তর যেটা হচ্ছে এখন আমাদের দেশে, মানে এ ব্যাপারে আমাদের খতিয়ান যদিও মোটেই সন্তোষজনক নয়, তবুও তো গত কয়েক দশক ধরে স্বাধীন ভারতে স্কুল শিক্ষার যথেষ্ট প্রসার হয়েছে, এবং এখন একটা বেশ একটা বড়সড় শিক্ষিত শ্রেণী হয়েছে যারা মাতৃভাষায় যথেষ্ট দক্ষ। ইংরেজি হয়তো ওই স্কুলে কিছুটা পড়েছেন, কিন্তু তার কোনো রকম স্বস্তি বোধ করেন না এবং কার্যত ব্যবহার করতে পারেন না। এবং এদের জন্য মানে সাহিত্য তো সবসময় যে ভাষার সাহিত্য সে ভাষার লোকে পড়তে পারে, কিন্তু কিছু কিছু সংবাদপত্র বা ওরকম সংবাদ মাধ্যম বলা যেতে পারে, বা যদি মনে হয় যে এই গোষ্ঠীরা যথেষ্ট পয়সাওয়ালা, তাহলে বিজ্ঞাপন ইত্যাদি বিভিন্ন রকম বিপণন, বিভিন্ন পণ্যের তাদের জন্য লেখা হচ্ছে, তৈরি করা হচ্ছে। কিন্তু এই যে মুশকিল হচ্ছে যে একদিকে যেটা খুব ভালো জিনিস, সেটা মুশকিল নয়, যে শুধুমাত্র মাতৃভাষায় দক্ষ এরকম একটা বিরাট গোষ্ঠী আমাদের দেশে গড়ে উঠেছে এবং এদের সংখ্যা ভবিষ্যতে বাড়বে। আবার যারা খুব শহুরে উচ্চশিক্ষিত একটা শ্রেণী, তাদের সংখ্যা অনেক কম কিন্তু তাদের প্রভাব প্রতিপত্তি অনেক বেশি, তাদের একটা খুব বড় অংশ কার্যত তাদের মাতৃভাষা হারিয়ে ফেলেছে। ইংরেজি তাদের একমাত্র ভাষা, এবং সঙ্গে হয়তো কিছুটা হিন্দি তারা জানে, সেও সবসময় খুব ভালো হিন্দি কিন্তু নয়, কার্যত তারা শুধু ইংরেজি জানে। ফলে আমাদের ভারতীয় সংস্কৃতির একটা বড় দিক যেটা গত 150-200 বছরে গড়ে উঠেছিল, সেটা হচ্ছে যে দ্বিভাষিকতা, বাইলিঙ্গুয়ালিজম। আমরা একসঙ্গে একাধিক ভাষা জানতাম, অন্তত দুটো তো বটেই, এবং অনেকে তারা মানে 3-4টে করে ভাষা জানতেন। বিশেষত খুব মানে ঈর্ষা হয় এবং শ্রদ্ধা হয় বিশেষ দিকে দক্ষিণ ভারতীয়রা, তারা অবলীলাক্রমে তারা মানে দক্ষিণ ভারতের একাধিক ভাষা জানেন, তারা ইংরেজি জানেন, তারা ইংরেজি জানেন, এবং তারা যদি ভারতের অন্য কোনো জায়গায় কাজ করতে চান, যথা পশ্চিমবাংলা, তারা হয়তো বাংলাটাও জানেন, সেই অঞ্চলের ভাষা তারা জানেন। যেমন পলাশ বলছিল যে তার একজন ব্যাংক ম্যানেজার, তিনি তার মাতৃভাষা তেলুগু, কিন্তু চমৎকার বাংলা বলেন। আমরা এই দক্ষতাটা আমরা বাঙালিরা এইভাবে অর্জন করি, কিন্তু তাও আমরা অন্তত ইংরেজি আর বাংলা দুটো ভাষা পাশাপাশি আমরা জেনেছি, এবং তার থেকে আমাদের শিক্ষা, সংস্কৃতি, ভাবনা, চিন্তা এগুলো মানে বলা যেতে পারে আধুনিক বাংলা শিক্ষা সংস্কৃতির মূলেই আছে এই দ্বিভাষিকতা। এই দ্বিভাষিকতাটা আমরা আজকে হারিয়ে ফেলেছি।
আমাদের হয়তো মানে যান্ত্রিকভাবে সরকারের নিয়ম রক্ষার জন্য পাশাপাশি হ্যাঁ ইংরেজি আর হিন্দি দেখা যাচ্ছে বা ইংরেজি আর বাংলাও দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞপ্তি ইত্যাদি, কিন্তু আমাদের মনের মধ্যে দুটো ভাষাকে একসঙ্গে স্থান দেওয়া, যাতে আমরা হয়তো সবসময় বুঝতে পারি না আমরা কোন ভাষায় চিন্তা করছি, বাংলায় চিন্তা করছি না ইংরেজিতে চিন্তা করছি, এটা কিছুটা হয়তো বিষয়ের উপর নির্ভর করবে, কিন্তু তাও নয়। এই যে একটা, এবং এটা কিন্তু একটা খুব বিরল একটা একটা সম্পদ, একটা জাতীয় সাংস্কৃতিক সম্পদ। আমাকে একবার একজন ইটালিয়ান ভদ্রলোক কিছুদিন আগে বলেছিলেন যে যে তোমাদের বাইলিঙ্গুয়ালিজম, আমি এটা খুব ঈর্ষা করি। আমি বলছিলাম কেন, তুমি তো অনেকগুলো ভাষা জানো, আমার চেয়ে বেশি জানো, তুমি ইটালিয়ান কিন্তু তুমি ইংরেজি এত ভালো জানো, আমার সঙ্গে ইংরেজিতে কথা বলছো, তুমি আমি জানি তুমি ফরাসি জানো, তুমি জার্মান জানো। তিনি একজন একটা বড় ইটালিয়ান বিশ্ববিদ্যালয় একজন তৃতীয় অধ্যাপক, তিনি বলেন হ্যাঁ আমি ভাষাগুলো জানি, পড়তেও পারি, লিখতেও পারি, বলতেও পারি, সবই কিছু, কিন্তু এ কোনো ভাষায় আমি সেভাবে আত্মস্থ করি। বলেন আমি হচ্ছি মাল্টিলিঙ্গুয়াল বা পলিগ্লট, আমি অনেকগুলো ভাষা জানি, কিন্তু তোমার মতো লোকেরা আমাকে তিনি বলতেন তোমরা হচ্ছে বাইলিঙ্গুয়াল, মানে তোমার দুটো ভাষা তো আমরা আত্মস্থ করে ফেলেছো। এবং এটা তো কোনো বিশেষ কিছু নয়, কোন একটা বিশেষ করে বলার মতো কিছু নয়, এতে কোনো আমার কোনো বিশেষত্ব নেই। কোটি কোটি মানুষ আছেন ভারতবর্ষে যারা এইভাবে তারা অন্তত দুটো ভাষা তারা ভালো করে জানেন। ইউরোপেও বিভিন্ন ইউরোপের ভাষা খুব ভালো করে জানেন। স্যার আপনার কথা শুনে আমার একটা বিষয় মনে হচ্ছে, আপনারা দুজনেই খুব বিদগ্ধ পণ্ডিত মানুষ, আমি সামান্য সাংবাদিক। এই যে বাইলিঙ্গুয়ালিজমের কথা বলছেন, তুমি বলো। এটা বলছেন ওটা অন্যভাবে বলা উচিত, আমরা সামান্য পণ্ডিত তুমি সামান্য সাংবাদিক, এরকম বলে ভালো। সে কথা না, পরে আমি সামান্য আচ্ছা আমি একটু পরে বলি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই যে বাইলিঙ্গুয়ালিজমের কথা বলছেন না, যে আপনি আগেও বলেছেন যে আমাদের ভাষা শিক্ষার উপর এত নজর দেয়, কোন ভাষা শিখবে নিয়ে এত কমিটি, এত ফর্মুলা ইত্যাদি। আমরা কিন্তু নিজেরা ছোটবেলায় সাবলীল ভাবে বাংলা মিডিয়াম স্কুলে পড়েছি এবং বাড়িতে ইংরেজিটা পড়ে পড়ে শিখে নিয়েছি। তারপর কাজের জায়গায় বেরিয়ে কয়েক বছর দিল্লিতে থেকে ইংরেজিটাও সমানভাবে হয়ে গেছে আর কি। ইংরেজি তো আমি বাংলা, ইংরেজি, হিন্দি তিনটে ভাষাতে টেলিভিশন প্রোগ্রাম করি। রিচার্ড ডকিন্সের যে বই আছে ল্যাঙ্গুয়েজ ইনস্টিংক্ট, ভাষা কিন্তু আসলে এক একটা নতুন ভাষা শেখা মানে এক একটা নতুন একটা বিষয় সম্পূর্ণ মানে ফিজিক্স শিখে ইকোনমিক্স পড়ার মতো ভাষা শেখাটা নয়। তিনি একটা ভাষা ভালো করে আত্মস্থ করেছেন, আপনি যেটা আত্মস্থ বলছেন, তিনি কিন্তু ভাষা গঠনের, ভাষার মনের মধ্যে মস্তিষ্কে ভাষা যেভাবে তৈরি হয় সেই জিনিসটাকে তিনি আসলে আত্মস্থ করেছেন। সব ভাষাই অল্প বিস্তর অন্যদের থেকে ভালো বলতে পারবেন যারা সেটা করেননি তাদের তুলনায়। খুব বড় কথা বললাম আর কি আমার বিচারে। সুতরাং এই যে ভাষা নিয়ে এত চিন্তা, কোন ভাষা পড়বো, কোন কমিটি কি বলবে, কোন ক্লাস থেকে কি পড়ে, এগুলো না করে আমরা যদি মানে জাস্ট ছেড়ে দেওয়া হতো বাচ্চাদের আর কি, ভাষা শেখো বাবা, যা খুশি শেখো, যা খুশি বলো, তাহলে বোধহয় ভালো হতো। যাই হোক, মানে যখন কোনো বাচ্চা মানে সাধারণভাবে সে একটা বহুভাষিক একটা সমাজের ভেতরে মানুষ হয়, আপনি শেখা একাধিক ভাষা শেখে, কিন্তু স্কুলে শেখাতে গেলে ব্যাপারটা একটু অন্যরকম হয়। কিন্তু এ নিয়ে আমাদের নানা রকম তো মানে বিকার আছে। আমি একবার মনে হচ্ছে আমি মানে লজ্জায় মাটিতে মিশে গেছিলাম, আমি নাম করছেন এখানে, কিন্তু একজন মানে স্বনামধন্য বাংলা সাহিত্যিক এবং সাহিত্য বিষয়ে পণ্ডিত, মানে তিনি আমাদের সকলের পরম শ্রদ্ধা একজন ব্যক্তি, তাকে আমরা অনুরোধ করেছিলাম যে তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ে এসে একটা বক্তৃতা দিন। আমরা সাহিত্য নিয়ে একটা সেমিনার করছিলাম, তাতে তিনি বক্তৃতা দিন। কিন্তু যেহেতু যেটার আয়োজন হচ্ছিল ইংরেজি বিভাগ থেকে, সেহেতু সে সেমিনারের সাধারণ ভাষা ছিল ইংরেজি। এখন এই ভদ্রলোক তিনি ইংরেজি মানে দুনিয়ার কারুর চেয়ে কম জানেন না। তিনি ইংরেজি সাহিত্য গুলে খেয়েছেন, বাংলা সাহিত্যের পাশাপাশি তিনি ইংরেজিতে তিনি দেখেন, বলেন, সবই আমি জানি। কিন্তু তিনি একটা অদ্ভুত একটা আড়ষ্টতা বোধ করলেন যে ওখানে গিয়ে তিনি ইংরেজিতে বক্তৃতা দেবেন, এবং তিনি কিছুতে রাজি হলেন না। ফলে মানে সেটা অত্যন্ত সংকোচের সঙ্গে বললাম বাংলায় বলুন, কিছু এসে যাচ্ছে না, যে সামান্য কিছু লোক থাকবে যারা বাংলা বোঝেন না, তাদের জন্য আমরা একটা অনুবাদ করে দেবো, আপনার লেখাটা আপনি যদি আগে দেন। তাতেও আবার তিনি সংকোচ বোধ করলেন। ফলে অত বড় মাপের একজন পণ্ডিত এবং একজন মরমী সাহিত্যিক, তার সেখানে বললে আমরা সকলেই যে উপকৃত হতাম,
সেই লাভটা থেকে আমরা সকলে বঞ্চিত হলাম। এইটা আমাদের সমাজের ভিতরে নানা রকম বিকার আছে ঠিকই, এবং এক্ষেত্রেও কিন্তু এখন ওই হিন্দির ব্যাপারটা এসে যাচ্ছে। মানে এককালে যারা ইংরেজি নবিশ ছিল, যাদের আর কোনো গুণ ছিল না, কিন্তু তারা ইংরেজি ভাষাটা আয়ত্ত করতে পেরেছে, তাদের একটা আধিপত্য ছিল। এখন যারা হিন্দি জানে সেটা আধিপত্য হচ্ছে। এবং যেটা চিন্তার কথা সেটা হচ্ছে যে এটা শুধু হিন্দি ভাষীদের নয়, হিন্দি ভাষা এবং আমাদের মানে বাংলা ভাষাটা কিছুটা কৃত্রিমভাবে হিন্দির দ্বারা প্রভাবিত হচ্ছে। এখন কৃত্রিমভাবে বলছি কারণ একটা ভাষার প্রভাব অন্য ভাষার উপরে পড়তে বাধ্য। কাজে ওই তো কেন একটা পাও দুটো, আমি রাজনৈতিক নেতাদের বক্তৃতায় একটু বাংলা বিশেষ আমি বিজ্ঞাপনের ভাষা বললাম, রাজনৈতিক নেতারা এভাবে কেনাবেচা হতে পারে না, আমি সে কথা বলিনি স্যার। আমি বিজ্ঞাপনের ভাষা বলি, কেন একটা পাও দুটো। সেই মানে ওই দিকে আলোচনা নিয়ে যেতে চায় না, এবং সেক্ষেত্রে মানে ব্যঙ্গ বিদ্রুপ করা উচিত নয় যে কোনো অবাঙালি তিনি বাংলা বলতে গেলে তিনি ঠিক তার উচ্চারণ ঠিক হচ্ছে না, হয়তো ব্যাকরণে ভুল থেকে যাচ্ছে। আমাদেরও নিশ্চয়ই হিন্দি বলতে গেলে থেকে যায়, অবশ্যই থাকে না। কিন্তু আমি যেটা বলছি, ধর এই যে বলতে ওই যে সামান্য শব্দটা একটু আমাদের একটু ঠাট্টা হচ্ছিল, যে এই যে সামান্য শব্দটা, এটা কিন্তু হিন্দিতে একটা অন্য মানে। আমরা সামান্য বলতে যা বুঝি, হিন্দিতে মানে নয়। এবং আমি মাঝে মাঝে এখন দেখছি যে বাংলায় লোকে সামান্য শব্দটা ব্যবহার করছেন ওই হিন্দি অর্থে, তাতে বুঝতে অসুবিধা হচ্ছে। কিংবা সামান্য যেটা ক্রমাগত দেখা যাচ্ছে, বিশেষত মানে ইদানিং ভারত সরকারের যে কটা সত্যি ভালো প্রকল্প চালু হয়েছে বলা যেতে পারে, তার একটা হচ্ছে স্বচ্ছ ভারত প্রকল্প। তার ফলে এখন বাংলায় স্বচ্ছ শব্দটা মানে দাঁড়িয়ে গেছে পরিষ্কার। আপনি টিভি খুলে বিজ্ঞাপন, যে কোনো সাবানের বিজ্ঞাপন দেখুন, সবজি বা দাঁতের মাজনের বিজ্ঞাপন দেখুন, দেখবেন আমাদের এখন দাঁতও স্বচ্ছ, আমাদের কাপড় চোপড়ও স্বচ্ছ, আমাদের ঘরের মেঝেও স্বচ্ছ। কিন্তু এখন মুশকিল হচ্ছে যে এতে বাংলায় যে স্বচ্ছ বলতে আমরা এতদিন যা বুঝতাম, এখন ইংরেজিতে বলতে হচ্ছে ট্রান্সপারেন্ট। এটা বোঝাতে তো বাংলাতে আর কোনো সহজ শব্দ তো কিছু নেই। কাজেই এখানে তো আমরা একটা মুশকিলে পড়ে গেলাম। এখন বাসে ট্রামে মাঝে মাঝে, ট্রাম তো শহরে বাকি নেই বলতে গেলে, বাসে মাঝে মারপিট হয় আগে শব্দটা নিয়ে। আগে বলতে আমরা যা বুঝি, হিন্দি বাংলা আগে না হিন্দি আগে, হ্যাঁ সেরকম ব্যাপার। এখন আমি শিয়ালদা থেকে শ্যামবাজার যাচ্ছি, রাজাবাজার আগে না মানিকতলা আগে, এটা বাংলায় বললে একরকম, হিন্দিতে বললে একরকম। এখন এই আমি আবার বলছি, আমি একবারও বলছি না যে একটা ভাষা আমাদের কৃত্রিম ভাবে একটা মানে বাক্সবন্দি করে রাখতে হবে, সেটা অসম্ভব। তাতে ভাষা মরে যায়। এবং যেটা আমাদের জীবন্ত সাবলীল বাংলা ভাষা, সেটাও তো অন্য কত ভাষা, তার সাথে কত ইউরোপীয় ভাষা কত রয়েছে, ইংরেজির চেয়ে বেশি বোধহয় পর্তুগিজ। কিন্তু এখন যেটা আমরা দেখছি যে ইংরেজি বলুন হিন্দিও বলুন, যে যে একটা ভালো বাংলা শব্দ আছে, সেই শব্দটা আমরা ভুলে যাচ্ছি। এবং এক্ষেত্রে কিন্তু সরকারি ভাষার চেয়ে বেশি এর জন্য দায়ী হচ্ছে বিজ্ঞাপনের ভাষা, বিপণনের ভাষা। যেখানে যে ছাপা বিজ্ঞাপনেও দেখা যায়, আর টিভির বিজ্ঞাপনে তো অবশ্যই দেখা যায়। সবকিছু পিছনে যে শেষ পর্যন্ত আছে মানে প্রতিপত্তি আর কি, শক্তি আর কি। আপনার কাছে এরকম একটা বিভাজন কি আমরা করতে পারি? ধরুন যেটা বুদ্ধদেব বসু একবার লিখেছিলেন না, যে ভাষা একটা হচ্ছে কাজের ভাষা, একটা হচ্ছে ভাব প্রকাশের ভাষা। কবিতা লেখার ভাষার সঙ্গে তো কাজের ভাষা কোনো সম্পর্ক নেই। কাজের ভাষাটা যদি বা হিন্দি মেনে নেওয়া যায়, শিক্ষার ভাষাটা আমরা ইংরেজি, এটা কি আমরা মেনে নিতে পারি? এইভাবে লাইন টানা যায়। এখন কবিতার ভাষা তো একেবারে এক প্রান্তে, কিন্তু প্রান্তেও নয়। আমি হয়তো সারা জীবন মানে কবিতার ভাষা ভাঙিয়ে পেশার চাদর করলাম বলে আমি আমার একটা কায়েমি স্বার্থ আছে এটা বলায়। কবিতার ভাষা অন্য ভাষার ভিতরে কিন্তু একটা মৌলিক কোনো তফাৎ নেই। আমরা সাধারণভাবে যে ভাষা ব্যবহার করি, সেটারই আরো অনেক নিবিড়, প্রগাঢ়, আরো অনেক ইন্টেন্সিভ ব্যবহার হচ্ছে কবিতার ভাষা। দুটো কিন্তু আলাদা করা যায় না। তা না হলে কিন্তু সাধারণ মানুষের কবিতা বুঝতো না। যদি আমরা দেখি যে কবিতার ভাষা কিন্তু সাধারণ মানুষ অনেক বেশি বোঝেই আমার মতো পেশাদার কবিতার পাঠকের চেয়ে। না, আমি এরকম করে একটা বা কাজের ভাষাটাও কি তাহলে তার ভিতরে কোনো ভাবনা চিন্তা থাকবে না, কোনো অনুভূতি থাকবে না, কোনো মানবিকতা থাকবে না?
এটাও তো কোনো কাজের কথা না। আমি একটু পলাশদার কথাটা শুনতে পলাশ, দুটো ভাষাকে যদি নিতে উচ্চতর শিক্ষার ভাষা আপনি বলুন যে 20% বিএসসি লেভেলে ইংরেজি জানে, সেই 20%-এর 100%ই গিয়ে পড়ে এমএসসি টা পড়ছে, তাদের সবাই আগে ইংরেজি পড়েই আসছে। তো উচ্চতর শিক্ষার ভাষাটা ইংরেজি থাকুক, কাজের ভাষা, রাস্তাঘাটে ব্যবহারের ভাষা ইংরেজি, বাংলা, হিন্দি, মারাঠি ইত্যাদি হোক। মানে এটা উচ্চশিক্ষা, এখানে বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে উত্তর আলাদা হতে পারে। মানে আমি যেসব আমি যেসব নিয়ে বিষয় নিয়ে কাজ করি বা চিন্তা করি, পদার্থবিদ্যা বা গণিত ইত্যাদি, এসব ব্যাপারের ক্ষেত্রে আমার মনে হয় যে এই প্রশ্নের উত্তর নিয়ে কোনো সংশয় নেই। আমার মনে হয় যে এমএসসি পর্যায় থেকে ইংরেজিতে পড়তে হবে, এটা ধরে নিয়েই সবাইকে এগোনো উচিত। কেউ যদি সেটা না করতে চায় তাহলে এমএসসি পর্যন্ত যাবে না। এত লক্ষ লক্ষ এমএসসি পাস করার লোক কোনো দরকার নেই দেশে। কিন্তু বিএসসি পর্যন্ত স্থানীয় ভাষা এইগুলোর প্রয়োজন আছে, কারণ তারা গিয়ে এরপরে স্কুলে বাচ্চাদের শেখাবে, করবে কাজে, সেখানে তারা যাতে স্থানীয় ভাষায় কথা বলতে পারে, যেমন আমাদের ক্ষেত্রে বাংলায় কথা বলতে পারে, বাংলায় যাতে বিজ্ঞান পড়াতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। সেখানে যদি তারা ইংরেজি বলে তাহলে আবার একটা অন্য সমস্যার সূত্রপাত হয়। সেই সমস্যাটা হচ্ছে, একটু আগে সুকান্তদা যেটা বলছিলেন কবিতার ভাষা সম্পর্কে, যে মানে জীবনের ভাষা আর কবিতার ভাষা দুটো তো সম্পূর্ণ আলাদা নয়। মানে এবং সেটা কোনো কোনো কবির লেখা পড়লে সেটা অনেক বেশি স্পষ্ট হয়, কোনো কোনো কবি হয়তো এত আলংকারিকভাবে কথা বলা পছন্দ করেন যাতে হয়তো এই পার্থক্য করা সম্ভব। হ্যাঁ, কিন্তু আজকাল কবির সংখ্যা ক্রমশই কমে যাচ্ছে, মানে বহুদিন থেকেই যথেষ্টই কমে যাচ্ছে। মানে বাংলায় মানে মাইকেল মধুসূদনের লেখা পড়লে, কবিতা অন্তত পড়লে মনে হয় না যে সেটার সঙ্গে আমাদের কথ্য ভাষার কোনো সম্পর্ক আছে এমন গভীর। কিন্তু তারপর রবীন্দ্রনাথ থেকে শুরু করে সেই সম্পর্কটা ক্রমশ গাঢ়তর হয়েছে, এবং এখন যা হয়েছে সেটা হচ্ছে যে ওই রকম একটা বিশেষ ভাষায় কথা বললে মানে লোকে সেই কবিতা পৌঁছে না। তেমনি বিজ্ঞানের ক্ষেত্রে একটা ব্যাপার আছে, যে বিজ্ঞানের ক্ষেত্রে যেটা হয়, যেমন তা আমরা আলোচনা করছিলাম তো যে উচ্চশিক্ষায় তাহলে ইংরেজি দিয়ে যদি পড়া যায়, তাহলে একটা প্রশ্ন তোলা যায় যে তাহলে উচ্চশিক্ষাতে যদি পড়তেই হয় তাহলে ছোটবেলা থেকে ইংরেজিতে সবকিছু পড়ুক না কেন, তাতে আর ক্ষতিটা কি হবে? ক্ষতি একটা বিরাট হবে। ক্ষতিটা হচ্ছে এই যে ওই যে একটু আগে চিন্তা করার ভাষার কথা সুকান্তদা তুললেন না, এই মানুষের স্বাভাবিক চিন্তা করার যে ভাষা, তার আশেপাশের সমাজের যে ভাষা, সেইখান থেকে আলাদা করে যদি সে অন্য একটা ভাষায় শুধু বিজ্ঞানের কথা বা ভূগোলের কথা বা ইতিহাসের কথা ভাবতে থাকে, তাহলে সেই সমাজের সঙ্গে সম্পর্কটা সে কোনোদিন বুঝে উঠতে পারে না। যার জন্য মানে আমি খানিকটা আত্মসমালোচনার মতন করেই বলছি, কারণ আমি যে কথাটা বলতে যাচ্ছি এতে আমি যাদের সমালোচনা করছি আমিও তাদের মধ্যে একজন। সেটা হচ্ছে এই যে আমাদের দেশে ধরা যাক বিজ্ঞানের গবেষণা যথেষ্ট উন্নত মানের হয়, মানে সারা পৃথিবীর সমকক্ষ, কিন্তু যদি প্রশ্ন করেন যে তার থেকে নোবেল পুরস্কার পাচ্ছে না কেন, নোবেল পুরস্কারটাই একমাত্র লক্ষ্য নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একেবারে যেখানে মৌলিক স্তরে একটা চিন্তা এসে সমস্ত একটা বিষয়কে ওলট পালট করে দেয়, এইরকম যে যে ব্যাপার, সেই ব্যাপারগুলো আমাদের দেশ থেকে খুব একটা আসে না। আমরা মানে অন্য কেউ একজন একটা মডেল দিলেন, সেই মডেলের ভালো মন্দ কি এই আলোচনা করে সেই মডেল কিভাবে পরীক্ষা করে দেখা যেতে পারে, এটা আমরা খুব ভালো পারি, দারুণ ভালো পারি, কিন্তু আমরা নিজেরা কোনো একটা মডেল দিতে পারি না। এখন এর কারণ হচ্ছে এই যে আমাদের ওই চিন্তার ভাষার সঙ্গে আমাদের পাঠ্য বইয়ের ভাষা মেলে না, যার জন্য জীবনের ভাষার সঙ্গে শিক্ষার ভাষা আলাদা হয়ে যায়। ছোটবেলায় এই দুটোর মধ্যে যদি একটা সম্পর্ক না থাকে তাহলে এই যোগাযোগ পরে বড় হয়ে আর তৈরি হয় না। সুতরাং সেটাও রাখতে হবে যে তাহলে তাহলে আপনার মতে কি, তাহলে আপনার মতে কি শ্রেষ্ঠ উপায় এটাই যেটা প্রফেসর সুকান্ত চৌধুরী বলছিলেন, দ্বিভাষিকতা, মানে জৈব দ্বিভাষিকতা, মানে অর্গানিক্যালি যে জৈব দ্বিভাষিকতা তৈরি হয়, এটা সুকান্তদা যে অর্থে দ্বিভাষী, বা এমনকি আমি যে অর্থে দ্বিভাষী, বা সুদীপ্ত তুমি যে অর্থে দ্বিভাষী, সেই দ্বিভাষী সবাই তৈরি হবে না। স্কুলে যারা পড়বে তাদের মধ্যে অনেকেই থাকবে তারা বাংলাতে, ধর আমি বাংলার কথা ভেবেই বলছি, তারা বাংলাতেই কাজকর্ম করতে পারবে, ইংরেজিটা হ্যাঁ তারা দেখে
চিনতে পারবে, তারা দোকানের সাইনবোর্ড পড়তে পারবে, তারা একটা বিজ্ঞাপন দেখে হয়তো বুঝতে পারবে এই পর্যন্ত, কিন্তু তার বেশি ইংরেজি ব্যবহার করার সামর্থ্য তাদের হবে না। তার আরো একটা বড় কারণ আমার নিজের মনে হয় যে আমাদের দেশে ভাষা শিক্ষাটা ভীষণ, কি বলবো, মানে খুব একটা ভালো নয়। তার কারণ হচ্ছে যে আমরা স্কুলে 12 বছর ধরে ইংরেজি পিটিয়েও মানে তারা ইংরেজিতে কেউ কথা বলতে পারে না। মানে ইউরোপে অনেক জায়গায় দেখি তারা 2 বছর ইংরেজি শিখে ইংরেজিতে কথা বলে। মানে এই তফাৎ কেন হয় আমি বুঝি না, কিন্তু তার একটা বোধহয় কারণ হচ্ছে যে খুব বেশি ওই ব্যাকরণ ঠিক বলছি কিনা এর দিকে ঝোঁক। হ্যাঁ, এখন এইরকম হয়তো আরো কিছু কিছু কারণ হয়তো থাকতে পারে যেগুলো আমিও খুব ভালো ভেবে দেখিনি, কিন্তু কথা হচ্ছে এই যে 12 বছর ধরে একটা ভাষা শিখেও যদি সেই ভাষা কেউ বলতে না পারে, তাহলে মানে নিশ্চয়ই ভাষা শিক্ষণ পদ্ধতিতে কিছু একটা গুরুতর গন্ডগোল হচ্ছে, যেটা আমরা বুঝতে পারছি না এখন। সেটা কি তা আমি ঠিক জানি না, যেটা বললাম পুরোটা আমি জানি না, কিন্তু এটা ঠিক যে বাস্তব অবস্থাটা যা সেটা হচ্ছে যে একটা ভাষাতে যদি ভালোভাবে সে কাজ চালাতে পারে, সেইটা মনে করা উচিত যে এক কিছু হলো, এরপর ভাষা অল্প স্বল্প জানবে, এবং কিছু লোক যারা ওই মাস্টার্স পড়তে যাবে তারা ওই সুকান্তদার অর্থে দ্বিভাষিক হবে, সেটাও কাম্য, কিন্তু সবাই সেরকম হবে না এবং সবাই হবার কোনো দরকার নেই। স্যার আপনি কিছু বলবেন প্রফেসর সুকান্ত? হ্যাঁ, পলাশের কথা শুনতে আমার একটা পরিপূরক ভাবে একটা কথা মনে হচ্ছিল, সেটা আমি এই জন্য, যেহেতু আমি বিজ্ঞানী নই, কাজে আমার যদি আদৌ বিজ্ঞান সম্বন্ধে কোনো কিছু ধারণা করতে হয় আমার মতো লোকের, এত পলাশের যেসব তার বিজ্ঞানের জার্নালে যে আর্টিকেল ছাপাচ্ছে সে তো পড়ে আমি একটা বর্ণ বুঝতে পারবো না। সেটা বুঝতে পারি যদি, যেটা পলাশ নিজেও কিছু কিছু করেছে, তার কিছু কিছু অন্য বিজ্ঞানী করেন, যেটা হচ্ছে যে সাধারণ পাঠকের জন্য সাধারণ ভাষায় বিজ্ঞানের বই লেখা, এবং সেটা ও ক্ষেত্রে মাতৃভাষাতেই হতে পারে, অত্যন্ত বাঞ্ছনীয়। যেটা যে ট্র্যাডিশন আমাদের দেশে অন্তত রামেন্দ্র সুন্দরের সময় থেকে আসছে, তার আগে থেকে আসছে অক্ষরদত্ত ইত্যাদি, কিন্তু রামেন্দ্র সুন্দর বোধহয় সবচেয়ে ভালো সেটা করেছেন, রবীন্দ্রনাথ নিজেই করেছেন ইত্যাদি। কাজে এইভাবে মানে একেবারে গবেষণা স্তরে বিজ্ঞান, হায়ার ফিজিক্সের একটা গবেষণাপত্র বাংলায় লেখা হবে এরকম, এটা হয়তো সম্ভব তো নয়, হয়তো কাম্যও নয়, কিন্তু যাতে মোটামুটি বাংলা ভাষায় এইসব বিষয়ে চর্চার একটা রেওয়াজ থাকে এবং এভাবে ভাষাটা সমৃদ্ধ হয়, এইটা কিন্তু খুব দরকার। এবং সত্যি বলতে কি, এটা কিন্তু যাই বলি এটা হয়েছে 100 বছর আগে বাংলা ভাষায় এইসব দিকে, মানে বিজ্ঞান বলুন বা সমাজ বিজ্ঞান বলুন বা সাধারণভাবে এসব অনেক ক্ষেত্রে পাশ্চাত্য থেকে আমরা যেসব জিনিস আমরা গ্রহণ করেছি সেগুলি বাংলা ভাষায়, বা আমি যতদূর জানি অন্যান্য ভারতীয় ভাষায় আলোচনা করার পক্ষে সে ভাষাগুলি যতটা তৈরি ছিল, প্রস্তুত ছিল, আজ তার চেয়ে অনেক বেশি প্রস্তুত হয়েছে। চাইলে সে আলোচনা করা যায় এবং আশা করি এই আলোচনাটা চলবে। স্যার সেটা কে করেননি, আপনি তো অনেকটা মানে পুরো 1 ঘন্টা ডিসকাশনের টপিক খুলে দিলেন আর কি। রামচন্দ্র ত্রিবেদীর কথা আপনি বললেন, সুকুমার রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলায় কে করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাদের মতো করে তখনকার দিনে বিজ্ঞান ভাবনাকে যতদিন না আমরা সবাই হরিদাস পাল্টা করছি ততদিন তো সেটা সার্থক হবে না। মানে তারা যে কারণে করেছিলেন আমরা তাদের অযোগ্য পাঠক বা অযোগ্য উত্তরাধিকার বলা যেতে পারে, কারণ আমরা সেভাবে মানে ভাষাটা ব্যবহার করতে সেভাবে প্রস্তুত নই নিজেদের মধ্যে। এইটাই নিশ্চয় পরে আমরা কোনদিন আলোচনা করবো। আজকে আমাদের 1 ঘন্টা পেরিয়ে গেছে, 1 ঘন্টা আমরা শেষ করি। পলাশদা, প্রফেসর চৌধুরী, সুকান্ত স্যারই বলি সবসময়, কারণ উনি কলেজে যখন পড়তাম তখন উনি অধ্যাপক ছিলেন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, পলাশদা অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় থাকার জন্য, আর দর্শকদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আমাদের অনুষ্ঠানটা আপনারা ইউটিউব চ্যানেলে, আমাদের fourthpillarofficial.com এই ইউটিউব চ্যানেলে আগামীকাল পাবেন। নমস্কার।